আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি আবিদ রহমান সুহেল। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে ইউরোর ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ ব্রিটিশ বিজ্ঞানীর করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে এরকম একটি জীবাণুনাশক স্প্রে আবিষ্কার। এবং বাংলাদেশে একদিনে রেকর্ড সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ইউরো প্রসঙ্গ। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে ইউরোর ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। আগামী রোববার ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। বিস্তারিত দেখুন রিপোর্টে। উচ্ছ্বাস, সে ইংল্যান্ডকে ফাইনালে তুলতে না পারা তিনি যে সেই ওয়েম্বলিতেই কোচ হিসেবে ইংলিশদের ফাইনালে তুলে সাপমোচন করলেন। তৃতীয়বারে গিয়ে ইউরো সেমিফাইনালের বাধা পেরিয়ে প্রথম ফাইনালে উঠল ইংল্যান্ড। ফাইনালের স্বপ্নে একে মাঠে নেমেছিল ডেনমার্কও। তাদের সে স্বপ্ন তছনছ করতে গতি ও প্রেসিং ফুটবলে আক্রমণের ঝড় তোলে ইংল্যান্ড। শাকা স্টার্লিংদের এক একটা মুভমেন্ট ভয়ঙ্কর হয়ে উঠলেও উল্টো ইংলিশদের ভয় ধরে বল জড়ায় ইংলিশদের জালে। দিশাহীন হয়ে না পড়ে আরও চড়া হয় ইংল্যান্ড। স্মাইকেলের কাছে স্টার্লিং এর চেষ্টা ব্যর্থ হলেও মিনিট ঘোরার আগেই গোল জুটে যায়। আক্রমণ ছেড়ে শুধু ইংলিশদের ঠেকাও ডেনিশদের এই সিদ্ধান্তও ছিল আত্মঘাতী। আয়রন ম্যান হয়ে উঠেছিলেন ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। বারবার নিরাশা জুটছিল হ্যারিকেন মাউন্টদের। এভাবেই খেলা শেষ হয় 1-1 গোলে। 29 বছর আগে ট্রাইবেকে সেমিফাইনাল পেরিয়ে শিরোপাটাও জিতেছিল ডেনমার্ক। এদিনও খেলা ট্রাইবেকে নেওয়ারই পরিকল্পনা ছিল, কিন্তু বাদশাদে পেনাল্টি। স্টার্লিং এর সাথে কোনো শারীরিক স্পর্শ হয়েছিল কিনা সন্দেহ তো থাকেই। অবশেষে রেফারির বাঁশি ডেনিশ রূপকথা থামানো ইংল্যান্ডের চোখের সামনে এখন উকি দিচ্ছে শুধুই ট্রফি, যেদিকে তাকিয়ে ইতালিও। সুব্রত ববি, এনটিভি স্পোর্টস ডেস্ক। দর্শক, এবার অন্যান্য প্রসঙ্গ। যুক্তরাজ্য ভ্যাকসিনের উভয় ডোজ নেওয়া বাসিন্দারা আম্বার ট্রাভেল লিস্ট থেকে ইংল্যান্ডে ফিরলে 10 দিন কোয়ারেন্টিন করতে হবে না। আগামী 19 জুলাই থেকে এ নিয়ম কার্যকর হবে। দেশটির পরিবহন মন্ত্রী গ্যান্ট সাপস আজ সংসদে এ তথ্য জানিয়েছেন। তবে এর সঙ্গে যাত্রীদের ভ্রমণের পূর্বে এবং পরে করোনা পরীক্ষা করাতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সরকারের এই ঘোষণাকে ট্রাভেল ইন্ডাস্ট্রির নেতারা ইতিবাচক পদক্ষেপ হিসাবে উল্লেখ করে আম্বার তালিকাটি সম্প্রসারণের দাবি জানিয়েছেন। And last week I said at this dispatch box that the government intended to ease restrictions on fully vaccinated travellers returning from amber list countries. Well, now I'm pleased to be able to provide more detail. As one of the world's most vaccinated countries, we must use these advantages to restore many of the freedoms that have been necessarily lost over recent months. So I can confirm today that from the 19th of July, UK residents who are fully vaccinated through the UK vaccine rollout will no longer have to self-isolate when they return to England. এদিকে ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দুটোই বেড়েছে। গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 32,551 জন। গতকাল 32,548 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 50,23,468 জন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যুর রেকর্ড করা হয়েছে 35 জন। গতকাল ছিল 33 জন। মোট মৃতের সংখ্যা 1,28,336 জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 4,56,01,445 জন। উভয় ডোজ নিয়েছেন 3,41,98,779 জন। করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে এরকম একটি জীবাণুনাশক স্প্রে আবিষ্কার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ ব্রিটিশ বিজ্ঞানী। 26 বছর বয়সী সাদিয়া খানম 1.5 বছর ধরে গবেষণার পর বলটিক নামের এই জীবাণুনাশক তৈরি করেছেন, যা যে কোনো বস্তুর সারফেসে স্প্রে করলে সেটি 2 সপ্তাহের জন্য জীবাণুমুক্ত থাকবে। কোভিড মহামারী মোকাবেলায় এই উদ্ভাবনকে বড় ধরনের আবিষ্কার হিসাবে গণ্য করা হচ্ছে এবং ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা NHS সহ বিভিন্ন কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষার পর এটিকে অনুমোদন দিয়েছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের 28 বছরের ইতিহাসে সবচেয়ে কাঙ্ক্ষিত কাজটি বাস্তবে পরিণত হলো এবার।
প্রায় 200,000 পাউন্ড ক্যাশ দিয়ে কেনা হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের নিজস্ব প্রপার্টি। মঙ্গলবার লন্ডনের বার্কিংয়ে ক্লাব ইসি কমিটি সাবেক শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। বিস্তারিত মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে। স্বপ্ন হল সত্যি। দীর্ঘ 28 বছর প্রতীক্ষার পর লন্ডনের বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব এবার নিজ প্রপার্টিতে দাঁড়িয়ে। এই সফলতাকে একটি মাইলফলক দিন হিসেবে আখ্যায়িত করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক এবং ক্লাবের লাইফ মেম্বার হিসেবে যারা সহযোগিতা করে আসছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেক্রেটারি মোহাম্মদ জুবাইর। প্রেস ক্লাবের জন্য আজকে একটি মাইলফলক দিন আমি মনে করি। গত 28 বছর ধরে এই ক্লাবের স্বপ্ন ছিল নিজস্ব একটি সম্পত্তি, একটি প্রপার্টি ক্রয় করা। আমরা সেটি কিনতে সমর্থ হয়েছি প্রায় 200,000 পাউন্ড দিয়ে। আমি সেই 2005 থেকে আজ পর্যন্ত যারা বিভিন্ন সময় লাইফ মেম্বার হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ক্লাবের এক্সিকিউটিভ যারা নির্বাচিত তারা সবাই কিন্তু চ্যারিটি কমিশনে সেখানে ট্রাস্টি হিসেবে আছেন। যখনই নতুন কমিটি আসবে অটোমেটিকলি তারা ট্রাস্টি চেঞ্জ হবে এবং সবসময় কিন্তু এটা ক্লাবের সম্পত্তি হিসেবে থাকবে। পূর্ব লন্ডনের বার্কিংয়ে কেনা হয়েছে প্রপার্টিটি। গ্রাউন্ড ফ্লোর, সামনে ও পেছনে আছে পর্যাপ্ত জায়গা নিয়ে গার্ডেন, আছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। ক্লাবের নামে যৌথ এই প্রপার্টি ক্রয়ে আনন্দিত সাবেক কর্মকর্তাগণ। আমার জীবনে যতগুলা আনন্দ আছে এর মধ্যে এটি একটু উত্তম আনন্দ। এটা শুধু প্রেস ক্লাবের জন্য না, কমিউনিটির অন্যান্য অর্গানাইজেশনের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কৃতজ্ঞতা জানাই যারা আমাদের এই স্বপ্ন পূরণে দান করেছেন, ডোনার যারা, তাদেরকে প্রথমে কৃতজ্ঞতা জানাই। ওই সময় প্রপার্টি ক্রয়ের পেছনে যারা ডোনেশনের মাধ্যমে আর্থিক সহযোগিতা করে এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ক্লাবের পক্ষ থেকে। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন। ইতালি বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির আয়োজনে শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-2021। গত রবিবার সংস্থার কার্যকরী কমিটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সমন্বয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চলতি মাসেই টুর্নামেন্ট শুরু করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রোম থেকে আরও জানাচ্ছেন ইতালি প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন রুমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ইতালির সার্বিক সহযোগিতায় গত বছরই বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-21 এর আয়োজন করার কথা ছিল বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির। আপনাদের সকলের আন্তরিকতা এবং আন্তরিকভাবে এই বঙ্গবন্ধু গোল্ড কাপ জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেটাকে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। যে আলোচনা সভাতে আমরা দেখিনি কিংবা আমি গেছিও দেখে নাই, তবে প্রথম থেকে সম্পৃক্ত লাকি ওয়ে যেরকম ছিল। কিন্তু মহামারী করোনার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল টুর্নামেন্টটি। বর্তমানে করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকায় ইতালিতে শুরু হয়েছে কিছুটা স্বাভাবিক জীবনযাত্রা। আর তাই এ মাসের মধ্যেই টুর্নামেন্টটি চালু করার উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি। ক্রীড়া সংস্থাটুকু প্রথম থেকে আমরা যখন আজকে থেকে 2000 সনে যখন 2001 মেবি আমরা যখন প্রথমে তারা ক্রীড়ায় খেলা দুজনে তাকে খেলা টিমের নাম নাই, তাহলে কারা কার নাম নাই সম্মানিত সভাপতি সেক্রেটারি নামগুলি বের করেন। এখন আগে আপনাদের মধ্যে আলোচনা কোনটা আপনার এজেন্ডা আলাপ করেন সেটা করেন, তারপরে তাহলে ভালো হয়। ফুটবল টুর্নামেন্ট শুরু করার পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে সিদ্ধান্ত গ্রহণ ও পর্যালোচনা করার লক্ষ্যে গত রবিবার স্থানীয় রসই রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালি। সংস্থার সভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নুরুজ্জামান লাকি, পরিচালক সাজ্জাদুল কবির, সমন্বয়কারী হাসান ইকবাল, উপদেষ্টা আমিনুর রহমান সালাম, সিনিয়র সহসভাপতি আবু তাহের, প্রধান নির্বাচক শাহাদাত হোসেন রনি, সহসভাপতি মাহমুদুল হাসান, সহ সাধারণ সম্পাদক হেলাল রায়হান সহ আরো অনেকে। ধন্যবাদ সবাইকে। সেই সাথে ক্রীড়া অত্যন্ত আনন্দিত একটা বিষয়। আমি ক্রীড়া সম্পর্কে যথেষ্ট ভালো বুঝি এবং ক্রীড়া খুব উপভোগ করি। এ সময় সকলের মতামতের ভিত্তিতে অতি শীঘ্রই টুর্নামেন্ট শুরু করা এবং এবছরই টুর্নামেন্ট সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যে জরুরি আলোচনা সভা আয়োজন করা হয়েছে, আমি মনে করি এই মাসের শেষের দিকে আমাদের খেলাটা শুরু করা যায় 20 তারিখের পর থেকে। ইতালি থেকে মোহাম্মদ আফজাল হোসেন রোমান, এনটিভি ইউরোপ। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ।
আর্থ মানবতার সাহায্যার্থে হেল্পিং হ্যান্ডস গ্লোবাল ফাউন্ডেশন নামে একটি চ্যারিটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। গত মঙ্গলবার অ্যানফিল্ড পন্ডার্স এন্ডের স্থানীয় একটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠন আনুষ্ঠানিক যাত্রা করেছে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি শিব্বির আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক বনোয়ার হোসেনের পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মৌলানা সাইফুর রহমান। অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সুহেল আহমেদ, আক্তার হোসেন, মুজাম্মেল হক, জাকারিয়া শাহিদ, সংগঠনের ট্রেজারার মঞ্জুর আহমেদ সহ আরো অনেকে। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাব্বির আহমেদ, আরিফ জামান সাগর, মিন্টু উল্লাহ, মিজানুর রহমান, সাইফুল হক, সলিসিটর কামরুজ্জামান, মুস্তাফিজুর রহমান সহ আরো অনেকেই। উক্ত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এমদাদ রহমান এবং কামরুজ্জামান। বক্তারা বলেন, গরিব, দুঃখী ও দুস্থ মানুষের পাশে থেকে এই সংগঠনটি কাজ করে যাবে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবির সহযোগিতায় শিশুদের জন্য প্রথমবারের মতো একটি প্রজেক্ট চালু করছে লন্ডন স্পোর্টিভ। অলস্টার এবং ডায়নামো নামের এই প্রজেক্ট ইংলিশ, ক্যারিবিয়ান, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, বাংলাদেশি অরিজিন শিশুরা নাম রেজিস্ট্রেশন করেছেন। লন্ডনের ভিক্টোরিয়া পার্কে মঙ্গলবার এর উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন। প্রজেক্ট কোঅর্ডিনেটর ও ক্লাব ট্রেজারার আতিকুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন লন্ডন স্পোর্টিভের প্রেসিডেন্ট ইব্রাহিম খলিল, সেক্রেটারি মহিবুল আলম, বোর্ড ডাইরেক্টর মুহিম ইকদাদ, ফারহাদ হোসেন, ক্লাব মেম্বার আবদুল্লাহ পাঠানি, ক্রিকেট ক্যাপ্টেন আবুল হায়াত বাপ্পি সহ আরো অনেকেই। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে একদিনে করোনা ভাইরাস সংক্রমণে নতুন রোগী শনাক্তে আবারও রেকর্ড হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় আরও 11,651 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আর এই সময় নতুন করে মৃত্যু হয়েছে আরও 199 জনের। রোগী শনাক্তের হার বেড়েছে 31.62%। বিস্তারিত দেখুন রিপোর্টে। রেকর্ডের পর রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে দিনে দিনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে কোনো দেশের টানা 2 সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত 5% নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা হয়। সেখানে বাংলাদেশে রোগী শনাক্তের হার এখন 31% ছাড়িয়েছে। আমি মনে করি যে যদি শনাক্তের হার 10-এর নিচেও কমে যায় তাও কিছুটা পরিস্থিতি হতে পারে এই সময়, যদিও সেটাও বিপজ্জনক। বা শনাক্তের হার যদি আমাদের 1000-এর নিচে চলে আসে সেটাও কিছুটা স্বস্তি এনে দেবে। পরিস্থিতি কতটা ভয়াবহ হয়েছে গত এক সপ্তাহে করোনা সংক্রমণের চিত্র দেখলেই তা স্পষ্ট হয়। আর একদিনকে ছাড়িয়ে যাওয়া অন্য দিনের রেকর্ড বলছে জুলাইয়ের শুরু থেকে প্রতিদিনই মৃত্যুর গড় ছিল 150-এর উপরে। রাজধানী ছাড়াও মৃত্যুর এ সংখ্যা এখন দেশের বিভাগীয় শহরগুলোতে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। তবে পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। সারা বাংলাদেশেই গত 1 জুলাই থেকে যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু গ্রাম থেকে গ্রামাঞ্চলের যে যাতায়াত, যেটা অনেকটা পায়ে হেঁটে বা নৌকায় বা অযান্ত্রিক যানবাহনে, সেটি নিয়ন্ত্রণের উপর নির্ভর করছে আমরা দেশের ভিতরে সংক্রমণটা কত দ্রুত কমিয়ে আনতে পারব। গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে সবশেষ 24 ঘন্টায় 11,651 জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে 31.62%। গতদিনের তুলনায় 2 জন কমে সবশেষ 24 ঘন্টায় করোনায় মৃত্যু দাঁড়িয়েছে 199 জনে। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে 15,792 জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 8,56,346 জন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকার হাসপাতালগুলোতে নতুন করে শয্যার সংকট তৈরি হচ্ছে। বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই নতুন নতুন কোভিড আক্রান্ত রোগী ঢাকায় আসছেন। জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় কোভিড আক্রান্তদের আশ্রয়স্থল হচ্ছে রাজধানী ঢাকা। এমন অবস্থা চলতে থাকলে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া কঠিন হবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন রিপোর্টে। নূরজাহান বেগম গত এক সপ্তাহ থেকে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ফরিদপুর জেলার সরকারি হাসপাতালে। তবে দিন দিন তার অবস্থার অবনতি হওয়ায় আসতে হয়েছে ঢাকার ডিএনসিসির করোনা বিশেষায়িত এই হাসপাতালে।
নূরজাহানের ছেলের দাবি, করোনার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার সামর্থ্য নেই ফরিদপুরের ওই হাসপাতালে। ফরিদপুর মেডিকেল কলেজে বললো যে ওখান থেকে যান নেগেটিভ, ওটার পরীক্ষা করার প্রয়োজন নেই। তারপর মনে করলেন আমরা বাসায় নিয়ে গেছি, কিন্তু অসুস্থতা কাটতেছে না। চিকিৎসা ওখানে মনে করলেন যেমন মনে হয় যোগ্য ডাক্তারের একটু সমস্যা, তারপর মনে করলেন অনেকই তো প্রবলেম আছে, আদার প্রবলেমের কারণে এখানে শিফট করছে। একই অবস্থা রাজধানীর অন্য হাসপাতালগুলোর, যেমন কুর্মিটোলা হাসপাতালের কোভিড ইউনিটের শয্যা সংকট, ভর্তি হতে পারছেন না অনেক গুরুতর কোভিড রোগী। ভর্তি নিচ্ছে না, এখানে মেবি ওইভাবে বেড নাই, আর তাছাড়া অধিক সিরিয়াস মনে করতেছে না তারা। তো আমি বলছি যে না, এটা হতে পারে না। তখন তারা অক্সিজেন বন্ধ করে 15 মিনিট পরে আবার দেখবে বলছে। এখন পর্যন্ত করোনা রোগীর চাপ সামলাতে পারছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে যে হারে ঢাকার বাইরে থেকে গুরুতর রোগীর চাপ বাড়ছে, তাতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন ডিএমসির এই পরিচালক। এখন যারা সংক্রমিত 10,000-এর উপরে প্রতিদিন 11,000 হচ্ছে, এইটার কিন্তু রেজাল্ট আসতে আরো 10-15 দিন অপেক্ষা করতে হবে। সো মানে আমরা ওইটা প্রেডিক্ট করতে পারছি যে আসলে সামনের দিনগুলোতে অনেক পেশেন্ট ভর্তি হবে। তিনি বলছেন, গত এক সপ্তাহে পরিসংখ্যান বিশ্লেষণ করলে যা বোঝা যায়, প্রায় দ্বিগুণ রোগীর চাপ সামলাতে হচ্ছে তাদের। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অক্সিজেন ব্যবহারের মাত্রাটা তো বেড়েছে এখন রোগীর, নিঃসন্দেহে অনেক বেড়েছে, তো অবশ্যই প্রায় ডাবল, আপনি ডাবল বলতে পারেন। ইনফ্যাক্ট আমাদের যে সমস্ত ডিসপ্লে করা হাইফল, এগুলো 90% ইউজ হচ্ছে, আর যারা আসছে অনেকের হাইফলও দরকার হয়। এদিকে করোনায় এত শঙ্কা ও সংকট তৈরি হলেও সাধারণ মানুষ অনেকটা থোড়াই কেয়ার অবস্থায় চলছেন রাজধানী ঢাকায়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। প্রশাসনের জোরালো ভূমিকা থাকলেও বিভিন্ন অজুহাতে লকডাউন উপেক্ষা করে লোক সমাগম বৃদ্ধি পাচ্ছে হাট বাজারগুলোতে। সড়কেও বাড়ছে যান চলাচল। দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালীন জনস্বার্থে এবং সংক্রমণ প্রতিরোধ সিলেট নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে। পুলিশ আসছে খবর পেলেই দিকবিদিক ছুটাছুটি করে লোকজন। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। চলে গেলে বেড়ে যায় জনসমাগম, খুলে যায় দোকানপাট। কঠোর লকডাউনে এমন চিত্র বিরাজ করছে বিভাগীয় নগরী সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায়। আমরা তো প্রতিদিন কাজও না হলে আমরা বিকালটা খাইতাম ঘুরতে গিয়ে করুণা মারা দেবো, আপনি আটকাইতে পারবেন, হায়াত যান ফুলাই বসে মারাই যাইব। প্রশাসনের জোরালো ভূমিকা থাকলেও বিভিন্ন অজুহাতে লকডাউন উপেক্ষা করে মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে বাজারগুলিতে। সড়কেও বাড়ছে যান চলাচল। আমরা যখন শুনলাম বাচ্চান তো মানতো না, ওটা তো ঠিক দেন খাইতো। করোনা তো ভাই অবশ্যই ডরাই, আর কিন্তু পেটে তো ভাই এটা বুঝেন না, বাচ্চারে লিয়া তো এটা খোলা লাগবে। দক্ষিণ সুরমায় দিন দিন বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন সেন্টারে 14 জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন বলে জানালেন দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ময়নুল আহসান। এই মুহূর্তে আমাদের এখানে কোভিড ভর্তি আছেন 14 জন, আর মারা গেছেন 2 জন। করোনার সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী কঠোর লকডাউন চলাকালীন জনস্বার্থে এবং সংক্রমণ প্রতিরোধে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হকের নেতৃত্বে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। কঠোর লকডাউনের 6ষ্ঠ দিনে সিলেটের দক্ষিণ সুরমার হাট বাজারগুলিতে বেড়েছে জনসমাগম। রাস্তায় বৃদ্ধি পেয়েছে যান চলাচল। প্রয়োজন ছাড়া অনেকেই বের হচ্ছেন ঘর থেকে, আর যারা প্রয়োজনে বের হচ্ছেন তাদের অনেকেরই মুখে মাস্ক নেই। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি রূপ নিউজ, দক্ষিণ সুরমা, সিলেট। মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার প্রধান অতিথি হিসাবে যোগ দিয়েছেন মহান জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি। কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান, বৃহস্পতিবার 8 জুলাই সকালে কমলগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা ইউএনও আশিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি। দুপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের চেক বিতরণ করা হয়।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। অন্যদিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন প্রকল্প বাস্তবায়ন ও ত্রাণ শাখার আয়োজনে পৌর এলাকা রহিমপুর ও মুন্সিবাজার ইউনিয়নে করোনা ভাইরাসের কর্মহীন ক্ষতিগ্রস্ত ও অসহায়ের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদ, আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক সহ আরও অনেকেই। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে ইউরোর ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ ব্রিটিশ বিজ্ঞানীর করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারে এরকম একটি জীবাণুনাশক স্প্রে আবিষ্কার। এবং বাংলাদেশে একদিনে রেকর্ড সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।